আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু খোলামেলা কথা বলা দরকার। এই মুহূর্তে তাকে নিয়ে যে অপপ্রচার চলছে অথবা তাকে কেন্দ্র করে যে প্রচার চলছে পক্ষে এবং বিপক্ষে, এটা আমাদের দেশের জন্য কতটা কল্যাণকর এবং তার জন্য কতটা ঝুঁকি, অর্থাৎ জেনারেল ওয়াকারের জন্য কতটা ঝুঁকি। তিনি আসলে কি করছেন, কি চিন্তা করছেন, তার শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু এবং এই মুহূর্তে তার পক্ষে কতটুকু করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি খোলামেলা আলোচনা করব। আপনারা জানেন যে গত 14 মাসে আমাদের দেশে যে সর্বনাশগুলো ঘটে গেছে, সেই সর্বনাশের প্রেক্ষিতে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা অতীতে হয়েছে এবং এখনো পর্যন্ত চলমান, তার মধ্যে 1 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন। তার এই সরকার কি সেনা সমর্থিত সরকার নাকি আমেরিকা সমর্থিত সরকার। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন। এরপর দেশে কি আরেকটা 1/11 আসবে, -2 ফর্মুলা চালু হবে, দেশে কি জরুরি অবস্থা জারি হবে, সেনাবাহিনী কি ক্ষমতা নেবে, নাকি এখন যেভাবে আছে সেভাবেই থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এর বাইরে সেনাবাহিনীর নেতৃত্বে জনাব ওয়াকারুজ্জামান এখন যেভাবে আছেন সেভাবে থাকবেন, নাকি ডিসেম্বর মাসে তিনি চলে যাবেন, নতুন কেউ আসবে বা তার আগে তাকে অবসরে পাঠানো হবে। আইসিটি কোর্টে মামলা হওয়ার পর তাকে নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন লোক নানাভাবে তাকে উস্কানি দিচ্ছেন, অপমান করার চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন এবং তাকে প্রভোগ, মানে তার উপর চাপ সৃষ্টি করে প্রভোগ করে তাকে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। আর এই অবস্থাতে এই মানুষটি ইতিহাসের সবচেয়ে একটা অসহায়তম অবস্থানে পৌঁছে গেছেন। তার নিজের ঢোল পেটানোর মতো অবস্থা তার নেই। এই কারণ হলো তিনি সৈনিক, কখনো গলাবাজ বা গলাবাজি করা তার পক্ষে সম্ভব নয়, আর এই প্র্যাকটিসও তার কখনো ছিল না। কাজেই তার প্রতিপক্ষের লোক যেভাবে নিরাপদ দূরত্ব থেকে দেশের বাইরে বা দেশের ভিতরে থেকে আড়ালে আবডালে টিপ্পনি কাটছেন, সেইভাবে সব পক্ষকে মোকাবেলা করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার তার একটিও তার অনুকূলে নেই। ফলে যে অসহায় অবস্থার মধ্যে তিনি পড়েছেন, সেই অসহায়ত্ব থেকে বের হয়ে তিনি কি জেনারেল জিয়াউর রহমানের মতো কিছু করবেন, এরশাদ সাহেবের মতো কিছু করবেন, তার অবস্থা কি জেনারেল আবুল মঞ্জুরের মতো হবে, নাকি জেনারেল খালেদ মোশাররফের মতো হবে, নাকি তিনি জেনারেল নুরউদ্দিন খানের মতো শান্তিপূর্ণ উপায়ে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে তিনি ক্যান্টনমেন্ট থেকে সসম্মানে বের হয়ে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো জীবনযাপন করবেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত, খোলামেলাভাবে আলোচনা করা উচিত। তার আগে আমাদের বুঝতে হবে যে তিনি আমাদের জন্য আসলে কি করেছেন। মূল ব্যাপারটা হলো যে তিনি শেখ হাসিনার নিকট আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। দ্বিতীয়ত তার স্নেহভাজন পারিবারিক সম্পর্কের, এবং তাকে সেনা প্রধান বানানোর পেছনে বা এই পদে নিয়োগ দেওয়ার পেছনে তার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের, শেখ পরিবারের যে রক্তের সম্পর্ক, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যারা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কিংবা এরশাদ বা ধরুন জেনারেল জিয়াউর রহমান এদের সঙ্গে মিশেছেন, সেখানে সেনাপ্রধান হয়ে, মন্ত্রী হয়ে, এমপি হয়ে এই 4 জন মানুষের সামনে গিয়ে মুখে মুখে কথা বলা,
তাদের অবাধ্য হওয়া কিংবা তাদেরকে চ্যালেঞ্জ জানানো, এটি যে কত কঠিন। আপনার সম্মুখে যদি আপনি কখনো সাপ ধরেননি, স্পর্শ করেননি, আর সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, শুধু আতঙ্ক, সে অবস্থাতে যদি 100টি গোখরা সাপ আপনার 2 হাতে দেয়া হয়, যে আপনি একটা একটা করে গোখরা সাপ গলা টিপে মারতে হবে, তখন আপনার যে মানসিক অবস্থা হবে, তার চাইতেও ক্ষমতার যিনি প্রধান ব্যক্তি, সেটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সেনাবাহিনী প্রধান হোক, পুলিশের প্রধান হোক, র্যাবের প্রধান হোক, ক্ষমতাধর লোকের সামনে কথা বলা, দাঁড়িয়ে কথা বলা, এর চাইতে বীরত্ব আর নেই, এর চেয়ে বিপজ্জনক কিছু নেই। এবং এটা কতটা বিপজ্জনক একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীর সর্বকালের সেরা সাহসী মানুষ ছিলেন। তিনি যখন আল্লাহর কাছে গেলেন, তার নূর যখন, আল্লাহর নূর যখন তুর পর্বতে এলো, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, দৌড়িয়ে পালাতে চাইলেন। বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাকে ডাকলেন, তিনি ফিরে দাঁড়ালেন। দ্বিতীয়ত, যখন তার হাতে একটা লাঠি, সেই লাঠি ছিল, আল্লাহ যখন হুকুম করলেন যে এটা মাটিতে ফেলো, তিনি ফেলে দিলেন। ওটা একটা ভীষণ বীভৎস সাপ হয়ে গেল। আল্লাহ বললেন ওটা ধরো, তিনি সেটা ধরলেন। এবং এই কাজটি যখন ঘটছে, গভীর রজনী, কেউ নেই, একটি পাহাড়ে তিনি একা। তো সে অবস্থা আপনি একটু চিন্তা করেন তো, আপনার যদি এরকম ঘটনা ঘটতো, আপনি সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যেতেন। তো সেই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তুমি ফেরাউনের সামনে যাও, কথা বলো, তখন তিনি কি বললেন? প্রথমত বললেন, রব্বিশ রাহলি সোয়াদ্রি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বক্ষকে প্রসারিত করো, আমার সাহস বাড়িয়ে দাও। আমার এই সাহস দিয়ে ফেরাউনের সামনে যাওয়া সম্ভব নয়, তোমার মদত দরকার। আমার জিহ্বায় জড়তা আছে, আমি সেই জড়তার কারণে যা বলতে চাই তা হয়তো বলতে পারবো না, ভুল হয়ে যাবে, জিহ্বার জড়তা দূর করে দাও। 3 নম্বর হলো, আমি যা বলতে চাই সে কথা যেন গুছিয়ে বলতে পারি। এরপরের আয়াতে তিনি বলছেন, তুমি থাকবা, এই যোগ্যতাগুলো দেখবে, তারপরও আমার একজন আত্মীয় লাগবে, আমার পাশে সাহায্যকারী লাগবে। এজন্য আমার ভাই হারুনকে, বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও, যেন আমি তাকে সাহায্যকারী হিসেবে পাই। তা বোঝার চেষ্টা করুন যে ক্ষমতার মসনদ কতটা ভয়ঙ্কর। এবং এই মসনদের সামনে দাঁড়িয়ে কথা বলা, শাসকের সামনে সত্য উচ্চারণ করা, এর চেয়ে মানে জিহাদে কুল্লিয়া পৃথিবীতে আর নেই। সেই কাজটি করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার সামনে গিয়ে তিনি কথা বলেছেন, যেটা সালমান পারেননি, যেটা ওবায়দুল কাদের পারেননি, যেটা আমি গোলাম মোল্লা রনি পারিনি, কেউ পারেনি, কোনো জেনারেল পারেনি, জেনারেল আজিজ পারেননি। সবারই সুযোগ এসেছিল বিভিন্ন সময়টাতে। তো তিনি জনগণের কাতারে আসছেন, তার সমস্ত আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করে, এবং তিনি সাহস সঞ্চয় করেছেন, তার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তাকে চলে যেতে বলেছেন, প্লেনে উঠতে বলেছেন। যদি কেউ ইসলাম জানেন, ধর্ম জানেন, কর্ম জানেন, সাহস জানেন, শক্তি জানেন, এটা সাধারণ কোনো ঘটনা নয়। জেনারেল নুরুদ্দিন খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট, আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপট, এই দুটোর সঙ্গে যদি তুলনা করেন, ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল 99.99%, আর জেনারেল এরশাদের জন্য, মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল 1%, অনলি 1%। তো সেই ওয়াকারুজ্জামানকে আমরা এখন ট্যাগ দিচ্ছি ভারতের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট। এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, সেনাবাহিনীর মধ্যে আওয়ামীপন্থী বিশাল একটি
গোষ্ঠী ছিল এবং এখনো আছে। তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে, বিএনপিপন্থী আছে এবং হিজবুত তাহরির যে সমর্থক তারা আছে। এই যে ৪-৫টি গ্রুপ, তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন, তাদের পন্থী প্রভাবাধীন অফিসাররা রয়েছেন। আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস, পিনাকি কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন, আরও অন্য যারা ইউটিউব করেন, যারা সামরিক কর্মকর্তা, সবাই যে তথ্যগুলো দিচ্ছেন, গোপন তথ্যগুলো দিচ্ছেন, কিভাবে পাচ্ছেন বলেন? ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না। নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন এবং সেই খবর দেওয়ার ফলে কি হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এই যে একটি অবস্থা, সেই অবস্থাতে তার যে টিকে থাকা, তিনি যে 14 মাস টিকে আছেন, এটাই আমার কাছে একটা বিস্ময়কর, যেটি খালেদ মোশাররফ পারেননি। খালেদ মোশাররফ মানে 1 মাসও টিকে থাকতে পারেননি, 15 দিনও টিকে থাকতে পারেননি, তাকে চলে যেতে হয়েছে। তো সেই দিক থেকে ওয়াকারুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন। 2 নম্বর হলো যে তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন, তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে। 8 তারিখের পরে তার জায়গায় যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন, আর এখন যে অবস্থা হয়ে গেছে, তার জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে জেনারেল, তার মতো ঝুঁকি নেওয়া জেনারেল পৃথিবীর ইতিহাসে আর নেই, জুলিয়াস সিজার। তো আজকের দিনে 2025 সনের এই জায়গাতে জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, তিনিও ক্ষমতা গ্রহণ করে মার্শাল ল জারি করে এই দেশের ক্ষমতা নেয়ার মতো তার ঝুঁকি তিনি নিতেন না এবং তিনি পারতেন না। এরকম একটা জটিল অবস্থা এখন রয়েছে। ফলে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে খুব বেশি ওভারহুইলিং করছেন, তার দ্বারা এটা করাবেন, অথবা তিনি একটা কাজ করবেন, তার ওই চেয়ারে গিয়ে বসে দেখেন। ওই চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, ওই চেয়ারের যে উত্তাপ, 1 মিনিটের মধ্যে আপনি চিত হয়ে পড়বেন, আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন। ঠিক সেই জায়গাতে তিনি আছেন। আর এখন এই যে প্রতিদিন আমরা যারা গুজব ছড়াচ্ছি, আজকু হবে, কাল বের হবে, কাল ওয়াকার সাহেবকে এটা করব, কাল ওটা করব, এটা করব, তো এই জিনিসগুলো মূলত ব্যক্তি ওয়াকারকে, সেনাবাহিনীকে যতটা না ঝুঁকির মধ্যে পড়ছে, পুরো জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনি যদি তার চেহারা সুরত দেখেন, আমার কাছে মনে হয় নাদুস নুদুস আদরের স্বভাবের একজন মানুষ, যার একটা সুন্দর পরিবার আছে, যিনি পজিটিভ চিন্তা করেন, খাওয়া দাওয়া খেয়ে নিরিবিলি একটা জীবনযাপন, একটা ভালো খাবার সামনে আসলো, তিনি খেলেন, তারপরে তৃপ্তির ঢেকুর তুললেন, সময় পেলে তিনি ঘুমাবেন, বই পড়বেন, গল্প বলবেন, গল্পের বই পড়বেন, গান শুনবেন, মানে তার পোশাক আশাক, চেহারা সুরত দেখে আমার কাছে ওইরকমই মনে হয়। কিন্তু অতীতে দেখবেন যারা খুব যাকে বলা হয় ঝুঁকি নিয়েছেন, যেমন ধরুন খালেদ মোশাররফ ঝুঁকি নিয়েছেন, কর্নেল তাহের ঝুঁকি নিয়েছেন, জেনারেল আবুল মঞ্জুর ঝুঁকি নিয়েছেন, জিয়াউর রহমান সাহেব ঝুঁকি নিয়েছেন, এরশাদ ঝুঁকি নিয়েছেন। আপনি তাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট দেখেন, গাল দেখেন, চোয়াল দেখেন, চোখ দেখেন, সিনা দেখেন, পেট দেখেন, কোমর দেখেন, জেনারেল ওয়াকারের সাথে সেটার মিল নাই। তার সঙ্গে যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেন, তাহলে আপনি জেনারেল আজিজ, জেনারেল নুরুদ্দিন খান, জেনারেল আতিকুর রহমান যিনি ছিলেন, ওনাদের মিল বেশি। কাজী এরকম একজন একেবারে শান্ত শিষ্ট সাধারণ মানুষ, মানে তাকে আমরা মানে যে কাজটি ইকবাল করিম ভূঁইয়া পারতেন, এই জায়গাটাতে যদি এখন ইকবাল করিম ভূঁইয়া থাকতেন, ভিন্ন ইতিহাস তৈরি হতো। বিকজ তার যে ফিজিক্যাল কন্ডিশন, বডি ফিটনেস, মন মানসিকতা, চিন্তা চেতনা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এটা অতীতে যারা ক্ষমতা নিয়েছেন তাদের মতো। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকে দেখে আমার মনে হয় না যে উনি
ঠিক এরকম হি ইজ এ ব্রিলিয়ান্ট অফিসার। ধরেন একটা সময় সেই যে কয়জন জেনারেল সাদেকুর রহমান চৌধুরী সাহেব ছিলেন, তো খুব বিখ্যাত একজন বিডিআরের ডিজি ছিলেন সাদেকুর রহমান চৌধুরী। যদি ওই যে বিডিআরের আরেকজন ডিজি ছিলেন ফজলুর রহমান সাহেব, তিনি যদি এই সময় হতেন তিনি কিন্তু এই সময় ঝুঁকি নিতেন এবং মার্শাল জারি করে ফেলতেন। কিন্তু ওনার অবস্থা কিন্তু সেই যে জেনারেল সাদেকুর রহমান চৌধুরীর মতো। আর একজন খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা জেনারেল ছিলেন, আমার নাম মনে আসতেছে না, চট্টগ্রামে বাড়ির সাভার ক্যান্টনমেন্টে একসময় জিওসি ছিলেন। তো তার যে ফিজিক কন্ডিশন খুব ব্রিলিয়ান্ট, মেধাবী, সাহসী, বীর, কিন্তু এরকম ঝুঁকি নেওয়ার মতো মানুষ নয়। তো উনি সেই অতীতের অন্য সবার মতো যে কাজটি করেছেন, সবার সঙ্গে উনি বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। ক্যান্টনমেন্ট, গণভবন, বঙ্গভবন, যমুনা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমিরে জামাত, তারেক রহমান, এমনকি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের থেকে শুরু করে পিনাকি, ইলিয়াস, কারোর সঙ্গে তিনি আসলে শত্রুতা করতে চাননি। কিন্তু অন্যরা যারা ক্ষমতা নেন, ক্ষমতালোভী, তারা কিন্তু সবার সঙ্গে শত্রুতা করেন, সবসময় ফোঁসফাঁস করেন এবং কথার সে গুলি চলে বেশি, ফায়ার। এবং আমাদের এই বাংলাদেশের যারা লোক শক্তের ভক্ত নরমের জন্য, এই জাতিকে মানে আপনি এক চিন্তা করেন, এই যে সারা বাংলাদেশে যখন গত কয়েক মাসে ধরে, গত 14 মাস ধরে যখন থরথর করে কাঁপছে সব কিছু, সেখানে রমনা জোনের একজন ডিসি মাসুদ, এক ডিসি মাসুদের যে সাহসিকতা এবং সে যেইভাবে দৌড় দেওয়াচ্ছে সবাইকে, জাতীয় পার্টিকে যেভাবে দৌড় দেওয়াচ্ছে, যেইভাবে লাঠিপিটা করছে সেই এনসিপির নেতাদেরকে, বুয়েটের পোলাপানদেরকে, যেইভাবে সে দৌড়ানি দেওয়াচ্ছে শিক্ষকদেরকে, আপনি দেখেন একজন ডিসির সামনে দাঁড়াতে পারছেন না, কেউ দাঁড়াতে পারছে না, সবাই গালাগালি করছে, মাসুদ তুমি ভালো হলো না বটে। তো এই হলো লাঠির জোর। তো একজন পুলিশের রমনা জোনের ডিসি সে শুধু সাহস দেখাচ্ছেন, আর সবাই কিভাবে পালাবে সেই পালানোর জন্য রীতিমতো পাগলামো করছে। তো সেখানে একজন সেনাবাহিনীর প্রধান যদি সাহস দেখান, বিশ্বাস করেন কাপড় চোপড়ে একজনও থাকবে না। কিন্তু মূল ব্যাপার হলো ওনার যে অবস্থা সেটা পারমিট করে না, সেটা হবে না। হয়তো ওনার পেছনে কেউ আছে, সামনে কেউ আছে, বা ক্যাপ্টেন র্যাঙ্কে কেউ আছে, মেজর র্যাঙ্কে কেউ আছে, হয়তো এরকম সাহসী কী হবে আমরা জানি না। কিন্তু ওনার প্রতি আমরা যে আরোপগুলো করছি, দোষারোপগুলো করছি, আলটিমেটলি এটা ওনার জন্য প্রযোজ্য হচ্ছে না। মূল ব্যাপার হলো উনি সবার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন, কাউকে ক্ষতি করতে চাচ্ছেন না, উনি নিরাপদ এখান থেকে চলে যেতে চাচ্ছেন। আমার অ্যানালাইসিস আসলে এটা মনে হচ্ছে। কিন্তু এগুলো করে কি তার শেষ রক্ষা হবে, এই ব্যাপারে আমি কিছুই বললাম না, শুধু পুরো বিষয়টি আসমানের মালিক আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনি যদি ভালো চিন্তা করে থাকেন, ভালো কাজ করে থাকেন এবং গুড ডিডস থাকে, আমল ভালো থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ক্ষতি করে। সম্মানিত দর্শক, কোনো রকম ভূমিকা না করেই আজকের এই বিষয়টি বলতে চাচ্ছি। সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি চক্র তারা সর্বশক্তি নিয়োগ করছে এবং এক্ষেত্রে পঞ্চম বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। আপনারা যারা রাজনীতি ছাত্র, রাজনীতি অধ্যয়ন করেন, তারা সবাই পঞ্চম বাহিনীকে জানেন, যারা পরিচয় গোপন করে বেঈমান রূপে, মুনাফিক রূপে কোন একটি দলের মধ্যে ঢুকে যায়, গোষ্ঠীর মধ্যে ঢুকে যায় এবং কোন একটি বাহিনীর মধ্যে ঢুকে যায়। তারপরে ধীরে 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 সেখানে তারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, অনেকটা শয়তানের কায়দায়, ইবলিসের কায়দায় প্রলোভিত করে ওই পরিবারকে শেষ করে, ওই গোত্রকে শেষ করে, ওই রাষ্ট্রকে শেষ করে, ওই বাহিনীকে শেষ করে। এদেরকে পঞ্চম বাহিনী বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বারবার এই পঞ্চম বাহিনী শব্দটি এসেছে। কমিউনিস্টদের মধ্যে সেই পুঁজিবাদী শক্তিদের চর, বিশেষ করে সিআইএদের চর ঢুকে সেই কমিউনিস্ট রাষ্ট্রগুলোকে ধ্বংস করা, এক্ষেত্রে পঞ্চম বাহিনী শব্দটা বেশি ব্যবহৃত হতো। আবার কেজিবি মানে রাশিয়ান যে গোয়েন্দা সংস্থা, তাদের লোকও সেই বিভিন্ন
গণতান্ত্রিক দেশে ঢুকে যে অপরাধগুলো সংগঠিত করত, সেক্ষেত্রে তাদেরকে পঞ্চম বাহিনী বলা হতো। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রধান দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো দলের মধ্যে দীর্ঘদিন ধরে পঞ্চম বাহিনী কাজ করছে। এখন সেই পঞ্চম বাহিনী রাজনৈতিক দলের লোক হতে পারে, সেই পঞ্চম বাহিনী ভারতের রয়ের এজেন্ট হতে পারে, সেই পঞ্চম বাহিনী সিআইএর এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনীর ডিজিএফআইয়ের এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনী যাকে বলা হয় কোনো শত্রু দেশ আমাদের, তাদের এজেন্ট হতে পারে। কিন্তু এই দুটো দলকে, আওয়ামী লীগ এবং বিএনপিকে, নানা বর্ণে নানা ছন্দে বেঈমান, মুনাফিক, দুষ্ট চক্র দ্বারা নানাভাবে আক্রান্ত করা হয়েছে। ফলে এদের যে রাজনীতির প্রবাহ, সেই প্রবাহ বিষাক্ত হয়ে গেছে। আমাদের বুড়িগঙ্গা নদীতে যেভাবে ট্যানারির বর্জ্য মিশ্রিত হয়ে পুরো বুড়িগঙ্গাকে প্রাণহীন করে ফেলেছে। এখানে কোনো মাছ নিঃশ্বাস নিতে পারে না, কোনো মাছ বাঁচতে পারে না, এবং এই পানি মানুষের জন্য বিষে রূপান্তরিত হয়ে গেছে বর্জ্যে। একইভাবে বিএনপি এবং আওয়ামী লীগের এই দুটো রাজনীতিতে পঞ্চম বাহিনীর অনুপ্রবেশের কারণে সত্যিকার অর্থে যারা রাজনীতির মাছ, রাজনীতি করে যারা বাঁচতে চায়, যারা দলের প্রাণ ভ্রমরা, যাদের দ্বারা দলের নিঃশ্বাস প্রশ্বাস পরিচালিত হয়, যারা দলের ফুসফুস, যারা দলের হৃৎপিণ্ড, তারা এই বিষাক্ত পঞ্চম বাহিনীর কারণে নিঃশ্বাস নিতে পারছে না, দলের রক্ত সঞ্চালন হচ্ছে না। এখানে চাঁদাবাজ ঢুকে গেছে, এখানে অর্থ পাচারকারী ঢুকে গেছে, এখানে ধর্ষণকারী ঢুকে গেছে, এখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে, এখানে আইএসআইয়ের এজেন্ট ঢুকে গেছে, এখানে সিআইএর এজেন্ট ঢুকে গেছে, এখানে মোসাদের এজেন্ট ঢুকে গেছে। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে এখন পঞ্চম বাহিনীর যে দাপট, সেই পঞ্চম বাহিনীর দাপটে নানা রকম সং ভং, নানা রকম কথা, নানা রকম ন্যারেটিভ এখন রাজনীতির ময়দানে চলে আসছে, যেগুলো আমরা কখনো শুনিনি। রাজনীতিতে কোনো অলৌকিক ব্যাপার স্যাপার নয়। কোনোদিন আসমান থেকে ফেরেশতা এসে কোনো যুদ্ধক্ষেত্রে কারো জন্য যুদ্ধ করেনি। হিন্দু ধর্মের যে মহাভারত, তো হিন্দুদের যে কজন দেবতা রয়েছে তার মধ্যে প্রধানতম দেবতা, তার নাম কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ কে ছিলেন? কৃষ্ণ পঞ্চ পাণ্ডব যে ছিলেন, সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম পাণ্ডব যে ভাই বীর সেনাপতি অর্জুন। তো অর্জুনের যে রথ, ঘোড়া চালক, সেই ঘোড়ার চালক ছিলেন কে? কৃষ্ণ। তাহলে বুঝেন যে দেবতার অবস্থা কি। যার হাতে তলোয়ার থেকে ক্ষমতা থাকে, সেই ক্ষমতার ঘোড়ার চালক হয় দেবতা। আর ঘোড়া চালাতে চালাতে সেনাপতিকে সে বুদ্ধি দিত, অর্জুনকে বুদ্ধি দিত কৃষ্ণ। এই হলো অলৌকিক। তো যদি এখানে অলৌকিক পাওয়ার থাকতো, তাহলে কৃষ্ণ সুমন্তর ছু, যা, জ্বলে যা, পুড়ে যা, ছারখার হয়ে যা, মরে যা, তছনছ হয়ে যা, তাই তো হয়নি। অর্জুনকে তো যুদ্ধ করতে হয়েছে, সে তাকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। এই হলো রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক। এখানে বুদ্ধি, পরামর্শ, কৌশল এবং যুদ্ধ, এর বাইরে কোনো অলৌকিক কাহিনী নেই। যারা সুমন্তর সু দিয়ে আকাশ থেকে পরি নামিয়ে আনতে পারেন, জিন নামিয়ে আনতে পারেন, যারা এখানে বসে ফু দিয়ে মক্কা শরীফের বাতি নিভিয়ে দিতে পারেন, মদিনা শরীফকে অচল করে দিতে পারেন, এই ঘটনা কখনো রাজনীতিতে ঘটে না। কিছু অন্ধ ভক্ত রয়েছে, কিছু অপদার্থ রয়েছে, কিছু মূর্খ রয়েছে, যারা এই দুনিয়াতে বসে বেহেশতের টিকিট কিনে, দুনিয়াতে বসে চোখ বুজে তারা আরশে আজমে চলে যায়, তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিহাদ করে,
এই বাংলাদেশে বসে বসে এরকম কিছু মূর্খ লোক আছে। তো তাদের কথা আলাদা, তারা ইতিহাসে কখনোই রাজনীতি করেনি। যারা রাজনীতি করেছে তাদেরকে রাজনীতির ব্যাকরণ মেনে রাজনীতি করতে হয়েছে, এর বাইরে অন্য কোনো কথা নেই। তো এই যেটা বলছিলাম যে এই পঞ্চম বাহিনী যেটি করে সেটা মানুষের ধর্মীয় আবেগকে, প্রেম, ভালোবাসা, গোত্র প্রীতি, প্রতিহিংসা, তারপরে মানুষের মনের মধ্যে লোভ, ক্রোধ, এইগুলোকে জাগিয়ে তোলে। যেমন একজন লোক আছে, ও টার্গেট করছে ব্যাংক চুরি করবে। ওকে বলা হলো তুমি একটা ব্যাংকের মালিক হওয়া, এই কাজ করো। এই পঞ্চম বাহিনী করে। দলের মধ্যে যে সমস্ত লোকজন আছে ব্যাংক চোর, তো তাদেরকে রাজনীতির পরিবর্তে ব্যাংক চুরির পরামর্শ দেয়। আর এক জাস্ট ইবলিসের মতো। যেই লোক ধর্ষণকারী আছে সে বলে যে অমুক জায়গাতে অমুক একটা নায়িকা আছে, অরক্ষিত অবস্থায় আছে, ঘুরে আছে, উঠে নিয়ে আসো, গ্যাং রেপ করে ছেড়ে দাও, তোমার হাতে হাতে ক্ষমতা আছে না। পঞ্চম বাহিনী কাজ করে। ওর ওই কাজের ফলে কি হচ্ছে? পার্টির বদনাম হচ্ছে, দলের বদনাম হচ্ছে, বাহিনীর বদনাম হচ্ছে। ধরুন কোনো একটা বাহিনীতে এরকম একজন দুষ্ট লোক আছে যার মনের মধ্যে রেপ করার আকাঙ্ক্ষা। তো যারা এই পঞ্চম বাহিনী হয় ওরা মানসিক, শারীরিক, অর্থনৈতিক, অর্থাৎ মানুষের পঞ্চ ইন্দ্রিয়জাত যত লোভ, লালসা, কামনা, বাসনা রয়েছে ওই ব্যাপারে তাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট থাকে। সেই টেস্টে তারা উত্তীর্ণ হয়ে তারা এক্সপার্ট হয়ে যায় এবং সেই অনুযায়ী তারা ঢুকে নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে একেবারে শেষ করে দেয়। তো রাজনৈতিক দলগুলোকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, এখান থেকে রাজনৈতিক দল বেরোতে পারছে না এখন পর্যন্ত, টিল নাও। বিএনপিও বেরোতে পারে না, আওয়ামী লীগও বেরোতে পারছে না। অন্য যারা রাজনৈতিক দলগুলো আছে আমি তাদের নামই নিলাম না। এখন বাংলাদেশে যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেই বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ এখানে পঞ্চম বাহিনী ঢুকে এটাকে শেষ করে দিয়েছে। বাকি ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর মধ্যেও অনেক আগের থেকে পঞ্চম বাহিনী মানে ঢুকেছিল, কিন্তু এদের যে লেফট রাইট, এদের যে ট্রেনিং, এদের যে শৃঙ্খলাবদ্ধ জীবন, এর কারণে কি হচ্ছে, পুলিশের মতো, সচিবালয়ের মতো, আওয়ামী লীগের মতো, বিএনপির মতো এখানে পঞ্চম বাহিনী অতটা সফল হতে পারেনি, কিন্তু তারপর তারা সফল হয়েছে। এদের মধ্যে থেকে প্রাইম মিনিস্টার্স ম্যান বানানো হয়েছে, এদের মধ্য থেকে যাকে বলা হয় লুটেরা তৈরি করা হয়েছে, এদের মধ্য থেকে ব্যাংকিংও তৈরি করা হয়েছে, এদের মধ্য থেকে সেই যাকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট নেওয়ার যে ধান্দাবাজ কর্মকর্তা তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে ভারতের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে আইএসের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে সিআইএর দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে চীনের দালাল তৈরি করা হয়েছে, কিন্তু এটা ছিল নিয়ন্ত্রিত। কিন্তু গত এক বছরে পঞ্চম বাহিনী সেই দীর্ঘদিন ধরে তারা যে কাজগুলো করছে সেটার সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাচ্ছে এই গত 14 মাস ধরে সেনাবাহিনীর ভিতরে এই পঞ্চম বাহিনী। আর সেই পঞ্চম বাহিনীর যদি সফলতার মুখ দেখে তাহলে আমাদের সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না। এখানে পুলিশ যেভাবে কাজ করছে, টেনে হিসেবে ভেঙে চুরে, এটা পুলিশ পারছে, বা সচিবালয়ের আমলারা কামলারা যেভাবে অপমানিত, লাঞ্ছিত হয়ে তারা প্রতিটা মুহূর্তে কাজ করছে, এটা সেনাবাহিনী পারবে না। সেনাবাহিনী চৌকিদার হতে পারবে না, ওকে ওর মতো করে থাকতে হবে। ওকে যদি মানে কমান্ডের মধ্যে থাকে তাকে কাজ করতে হবে, বাফের বেটার মতো কাজ করতে হবে, আদারওয়াইজ তাকে পরিপূর্ণভাবে ডিসব্যান্ড হয়ে যেতে হবে। লাইক ধরুন অটোম্যানদের একটা বাহিনী ছিল জেনিসারি, তারপর আমাদের বাংলাদেশে ছিল মুক্তি বাহিনী, আমাদের বাংলাদেশে ছিল রক্ষী বাহিনী, আমাদের বাংলাদেশে ছিল বিডিআর, বাংলাদেশের রাইফেলস, তারপর সাদ্দাম হোসেনের ছিল রিপাবলিকান গার্ড, খুব ইফেক্টিভ। তো এখানে যখন পঞ্চম বাহিনী ঢুকে গিয়েছিল এই সমস্ত জায়গাগুলোতে, এর ফলে এই বাহিনীগুলোকে কিন্তু ডিসব্যান্ড করতে হয়েছিল, পরিপূর্ণভাবে ডিসব্যান্ড, তাদের নাম পাল্টাতে হয়েছে, তাদের অস্তিত্ব বিলুপ্তি করা হয়েছে। তো সেক্ষেত্রে সেনাবাহিনীর মতো একটা মৌলিক বাহিনী যদি ডিসব্যান্ড করা হয়, এটা যদি অকার্যকর হয়ে পড়ে, তাহলে বুঝতে পারেন রাষ্ট্রের অস্তিত্ব কোথায় যাবে। যেভাবে মহীশূরে ঘটেছিল, যেভাবে
যাকে বলা হয় আফগানিস্তানে ঘটেছিল কয়েকবার, আফগানিস্তানে তো 4-5 বার ঘটেছে, সেখানে সে পুরো সেনাবাহিনী বিলুপ্ত হয়েছে। সেই রুশরা যখন, রাশিয়ান আর্মি যখন আধিপত্য বিস্তার করলো, তখন আমানুল্লাহর বাহিনী ডিসব্যান্ড হয়ে গেল, নতুন বাহিনী আসলো। তারপর যখন রাশিয়ান বাহিনী পরাস্ত হলো, পরাস্ত হওয়ার পরে সেখানে নতুন করে সেই আফগান মুজাহিদদের 3-4টি বাহিনী তৈরি হলো, সেই বাহিনী ডিসব্যান্ড হলো, আবার তৈরি হলো তালিবান বাহিনী। তালিবান বাহিনী তৈরি ডিসব্যান্ড হলো, আমেরিকার মদদে শুরু হলো আফগান মিলিটারি। হামিদ কারজাইরা কয়েক বছর চালালো, সেই পুরো মিলিটারি ডিসব্যান্ড হয়ে আবার আফগানিস্তানে নতুন তালেবান বাহিনী তৈরি হয়েছে, অ্যাবসলিউটলি ডিসব্যান্ড করা হয়েছে। বাংলাদেশের এই পঞ্চম বাহিনী যদি আমরা রুখে দিতে না পারি, তাহলে আমাদের অবস্থা ঠিক আফগানিস্তানের মতো হবে, এর চেয়ে একটু 19-20 হবে না, পাকিস্তানের মতো হবে না, আফগানিস্তানের মতো হবে। কাজেই যারা দেশকে ভালোবাসেন, যারা রাজনীতি করে গণতান্ত্রিক পরিবেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান, আদায় করতে চান, মানুষজনের অধিকার নিশ্চিত করতে চান, একটি সুন্দর দেশে বসবাস করতে চান, তারা বক্ষকে প্রসারিত করুন, সাহস সঞ্চয় করুন এবং পঞ্চম বাহিনীর বিরুদ্ধে মুখ খুলুন, তাদেরকে খুঁজুন, প্রতিবাদ করুন যার যার অবস্থায় এবং যার যার অবস্থান থেকে যতটা সম্ভব, কলম দিয়ে, কথা দিয়ে, বাক্য দিয়ে, শব্দ দিয়ে, প্রয়োজন হলে আরও কিছু দিয়ে। কিন্তু পঞ্চম বাহিনী যদি রোধ করতে না পারেন, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, বাণিজ্য, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেনাবাহিনী, পুলিশ বাহিনী কিচ্ছু থাকবে না। কাজেই এই মুনাফিকদেরকে ধরুন। সম্মানিত দর্শক, ক্যান্টনমেন্টের খবর কি, যেটিকে আমরা উত্তরপাড়া বলি, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, এগুলোতে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কি ঘটছে এবং সেনাবাহিনীর মধ্যে যে বিরোধ, সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা, ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত 1 বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা, কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন, তারাও তাদেরকে ঠিক ওইভাবেই মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন। তো এই মানুষগুলো, বেশ কয়েকজন মানুষ, আপনারা সবাই তাদের নাম জানেন, তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয়, আতঙ্ক, যেটা দরকার, খুব বেশি দরকার। তারপরে সেনাবাহিনী আপনার আমার দুলাভাই হবে না, তারা আপনার আমার ভগ্নিপতি হবে না, তারা আপনাকে সকাল বিকাল পোলাও কুরমা খাওয়াবে না। সেনাবাহিনী সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হবে, তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে। দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রমণ হবে, তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে এবং দেশের প্রয়োজনে আমরা যারা দেশ বিরোধী কাজ করব, আমাদেরকে ডাইরেক্ট শুট করার ক্ষমতা তাদের আছে। এটাই রাষ্ট্রের বিধান এবং এর জন্য কোনো আদালতে কখনো তাদের বিরুদ্ধে চাকরিকালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ইন্ডিমিউনিটি দিয়েই সেনাবাহিনী গঠন করা হয়, তৈরি করা হয়, আজ না 1000 বছর আগের থেকে। তাদের ভুল হয়, ভ্রান্তি হয়, কিন্তু সেগুলো শাসন করার জন্য, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে, আলাদা কোর্ট আছে, কাছারি আছে ক্যান্টনমেন্টের ভিতরে। এই যে সেনা আইন, এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিউর কোড রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোড রয়েছে, এখানে আসলে এই জিনিসগুলো হয় না।
এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে, সেটা হলো ট্র্যাডিশনাল যে সেনা আইন, সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ, তাদের কর্ম, তাদের অধিক্ষেত্র, তাদের বাসস্থান সব কিছু রীতিমতো সিসিং ফাঁক করে দেওয়ার জন্য গত ১ বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার, ক্রমাগত প্রোপাগান্ডা এবং যে ক্রমাগত যাকে বলা হয় উস্কানি চলছে, তার ফলে কি হলো, পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত ১ বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে গেলে অনেকটা অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ঠিক আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে প্রতীক হিসেবে সেনাবাহিনীকে কল্পনা করা হয়, সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর এবং আগামীতে বহু বছর সময় লাগবে। এটা হলো এই অপপ্রচারের ফল। ২ নম্বর হলো যে সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই, কেউ নেই, বিভিন্ন কারণে নেই। প্রথমত যদি এটা করা হয়, বলা হবে যে সে ডিজিএফআইয়ের এজেন্ট, দালাল, সেনাবাহিনীর দালাল, ঘরের খেয়ে কেন বোনের মোষ তাড়াতে যাবে, এক। ২ নম্বর হলো যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা সাধারণত এই ধরনের কাজে অভ্যস্ত নয়। আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক, বুদ্ধিজীবী, যাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে, তারা কখনোই এই ধরনের সেনা গোয়েন্দা বা সেনাবাহিনীর এদের সাথে কখনো সংযোগই রক্ষা করে না। সেনাবাহিনী কখনো এদের কাছে আসতে সাহসই পায় না। যেমন ধরুন একজন সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন যে কোনো একজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি ছিলেন, যেমন বদরুদ্দিন ওমর মারা গেলেন। তো এদের সঙ্গে বদরুদ্দিন ওমরের কাছে গিয়ে সেনাবাহিনীর ডিজিএফআই ডিজি দেখা করবেন, কথা বলবেন, এটা কিয়ামত হয়ে যাবে, এটা সম্ভব না। কিংবা ধরেন নুরুল কবির সাহেব আছেন, এখন নুরুল কবির সাহেব যদি একটা কথা বলেন, তিনি প্রথমত তিনি ওই অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না, এটা তিনি সেই লেভেলের না, তার কি দরকার? তো তার দরকার নেই। কিংবা নুরুল কবির সাহেবের মতো মানুষ, তিনি কেন সেই পিনাকি, ইলিয়াস এদের কাউন্টার কথা বলতে যাবেন? সে বলল যে ওরা যদি আমাকে গালিগালি করতে মেরেও ফেলে, তবু আমি আসলে তাদের পর্যায়ে বলতে পারবো না। এটাতে প্রথমত তিনি এই লেভেলের না। দ্বিতীয়ত সেনাবাহিনী, রাষ্ট্র বা কোনো পক্ষের দালালি করার মতো যে ব্যক্তিত্ব লাগে বা কারো পক্ষে একেবারে যতটুকু সত্য তুলে দরকার অতটুকু তো তারা করছেন, আমরাও করছি। তো আমি জাস্ট ওনাকে একটা উদাহরণ দিলাম যে ওনার মতো অন্যান্য যারা আছেন তারা কখনোই এরকম সেনাবাহিনীর পক্ষে গিয়ে একেবারে ওয়াকারের পক্ষে কথা বলবেন, সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন, ডিজিএফআইয়ের পক্ষে কথা বলবেন, এটা আসলে হয় না। সেনাবাহিনীর অবলম্বন বলতে তাদের একটা আইএসপিআর আছে এবং সেই আইএসপিআরে যারা কর্মকর্তা আছেন তারা যদি এমনি আসলে তাদের যে ড্রাফটগুলো হয় সেই ড্রাফটগুলো ভালো মানের না, সুখপাঠ্য না। তারা যা বলেন ওটা মনোযোগ সহকারে পড়া যায় না। বাংলাদেশে যাদের ধরেন কলমের হাত আছে, তারা যদি আইএসপিআর যদি মনে করেন যে গোপনে হুমায়ুন আহমেদের মতো বা ইমদাদুল হক মিলনের মতো যারা খুব চমৎকার ভাষায় লেখেন, গল্পের মতো করে লেখেন, তাদের নিকট থেকে মানে তারা যা বলতে চান এই বিষয়গুলো লিখিত আকারে যদি আনা হতো এবং সেইগুলো যদি আইএসপিআর মানে সেই প্রথম পাতায়, প্রথম আলোর প্রথম পাতায়, বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় এইভাবে তারা প্রকাশের ব্যবস্থা করতে মানুষ কিন্তু পড়তো। কিন্তু আইএসপিআর যেভাবে মানে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওটা আসলে কেউ পড়ে না। ফলে কি হলো, ওখানে যে সকল কাউন্টার জবাব আসে, যা কিছু আসে, এটা জনগণের কোনো দৃষ্টি আকর্ষণ করে না, কেউ পড়েও দেখে না। ফলে কি হলো, এই যে গত ১ বছর কিংবা অতীতে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রচার চলেছে, প্রোপাগান্ডা চলেছে, সেই প্রচার এবং প্রোপাগান্ডা এমন একটা জটিল অবস্থা তৈরি করে ফেলেছে। ফলে সেনাবাহিনীর যে ৭২ থেকে এ পর্যন্ত কিংবা পাকিস্তান জমানা থেকে এ পর্যন্ত টোটাল সেনাবাহিনীর যেটিকে ইংরেজিতে বলা হয় লিগেসি,
ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আসলে একেবারে ডাউনগ্রেডে চলে গেছে। এটা হলো বাস্তবতা। ২ নম্বর হলো যে সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে। প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হলো, সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো, খুব মানে গালাগাল দেওয়া হলো, তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন, তারপরে ব্যবস্থা নিতেন, এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি, মানে টু শব্দ করার যাকে বলে সময় ছিল না। আপনাকে একটা জাস্ট, আমি সাধারণত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করি না, কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেহেতু আমরা গার্মেন্টস ব্যবসা করি, একটা বায়ার্স মিটিংয়ে মানে এক বড় গার্মেন্টস মালিকের ব্যক্তিগত অভিজ্ঞতা। তো গার্মেন্টস মালিকের সঙ্গে বায়ারের কথাবার্তা হচ্ছে। তো গার্মেন্টস মালিক খুব শাউট করছে, শাউট করছে এবং খুব কৌশল করছে। আর বায়ার, আমেরিকান বায়ার, মানে ইহুদি। তো উনি একটা সময় বললেন যে, দেখো, উই আর আমেরিকান জিউস, আমরা আমেরিকান ইহুদি, আমরা তোমাদের বাঙালিদের মতো রক্ত গরম করি না, রক্ত গরম করি না। তোমরা তো ঘুষি দিয়ে জাস্ট রক্ত বের করে ফেলো, নাক ফাটিয়ে ফেলো, সঙ্গে সঙ্গে ক্রিমিনাল কেসে পড়ে যাও। আর আমরা ওটা করি না, আমরা তোমার যে বল, যে বিসি আছে, ওই বিসি চেপে ধরি। ফলে হাত উঁচু করে স্যারেন্ডার করার জন্য তোমরা মানে মানে প্রস্তুত হয়ে যাও, বা মানে আমি যখনই তোমার বিসি চেপে ধরি, সঙ্গে সঙ্গে তুমি স্যারেন্ডার করার জন্য হাত উঁচু করে ফেলো। তোমাকে কি করে শাসন করতে হয় আমি সেটা জানি, এই বাঙালিদেরকে কিভাবে শাসন করতে হয় সেটা আমেরিকান জিউস আমরা জানি। তোমার সমস্ত অর্ডারগুলো আমি এখন ক্যান্সেল করে দিলাম। তো এরকম। তো এখন রাষ্ট্রশক্তি সবসময় যে আপনাকে মামলায় যেতে হবে, মোকদ্দমায় যেতে হবে, সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে, নট লাইক দ্যাট। দেয়ার আর ম্যানি ম্যানি প্রসিডিওর্স। সেই প্রসিডিওর দিয়ে আপনি যে কোনো, আপনার যারা প্রতিপক্ষ, তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন। আর সেটা যদি আপনি করতে না পারেন, কারো মুখ যদি বন্ধ করতে না পারেন, সেটা তো আপনার ব্যর্থতা। তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট, তারা গত 1 বছর যাবৎ মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে। ঠিক আছে, যখন জনতা, মাস পিপল, তাদের সাথে ধৈর্য দেখায়, সেটা ঠিক আছে। কিন্তু যখন পার্সন টু পার্সন, যখন কোনো একটা পার্সন ডিফেম করে বসে 2 লক্ষ বা 2.5 লক্ষ সদস্যের একটা বাহিনীকে, একজন সিঙ্গেল পার্সন, যখন সে 2 কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে, আর তখন বসে বসে তার আঙ্গুল চুষছে আর লেমন চুষ খাচ্ছে আর বলছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিংবা মনে মনে বলছে যে ওরা আমার সন্তানের মতো, ওরা আমার ভাইয়ের মতো, ওরা আমার পিতার মতো, তিনি আমার পিতার মতো, তিনি আমার বড় ভাইয়ের মতো, আমি বেয়াদবি করি কি করে, ভবিষ্যতে শিখবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এগুলো ওয়াজের ময়দানে হয়, এগুলো যুদ্ধের ময়দানে এগুলো হয় না। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আজকের এই যে সেনাবাহিনীর যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা, তারা কোনো অবস্থাতে তাদের দায় এড়াতে পারবেন না। এখন রাতারাতি ইচ্ছে করলে এই জিনিসটা হচ্ছে না। ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, সব জায়গাতে একটা ঢিলাঢালা অবস্থা। টিএনও সাহেব দায়িত্ব পালন করছেন না, ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না, এসপি সাহেব ভয় পাচ্ছেন, জেলাতে একজন বিনিয়োগ করবে, পারছে না, ঘুষের রেট বেড়ে গেছে। ছোট ছোট কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুরু করে তহসিলদার পর্যন্ত, তারা সবাই এক একজনের মেজর জেনারেল হয়ে গেছেন, এক একজনের লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন। এইরকম একটা, যাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের প্রত্যেকটা স্তরে এক একটা করে ফ্রাঙ্কানিশনের দানব তৈরি হয়ে গেছে। আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে, তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী, তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায়,
কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায়, কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায়, তাহলে জমে টেনে মানে আছে না যে মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। মানে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী হাজার বছরের ইতিহাসে এতটা সেন্সিটিভ, এখানে যে কোনো একটা গুজব, আমরা সিভিল সোসাইটিতে যেটা গুজব, এটা ভদ্র সমাজে যেটা গালাগালি করবে, সেটা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ঢাল সুরকিতে পরিণত হয়ে যাবে। আর এটি যদি ক্যান্টনমেন্টে হয়, সঙ্গে সঙ্গে গুলাগুলি শুরু হয়ে যাবে। এটাই একটা ছোট্ট ঘটনা, সেই আনসার বিদ্রোহ আমাদের দেশে, সেই 7ই নভেম্বর, সেই 15ই আগস্ট, তারপরে সেই 1/11, মানে যে ঘটনাগুলো ঘটেছে, যে কুগুলো ঘটেছে, সূত্রগুলো দেখবেন যে একটা গুজব থেকে। খালেদ মোশাররফের মৃত্যু কি দেখেন, বললো যে সে ভারতের এজেন্ট, ভারতের পক্ষে সে কু করেছে, দেশটাকে ভারত দখল করে ফেলবে। পুরো সেনাবাহিনী তছনছ করে আমরা ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হারালাম, খালেদ মোশাররফকে হারালাম। হি ওয়াজ এ কোয়াইট জেন্টলম্যান। আমাদের খালেদ মোশাররফ সাহেবের যে জেন্টেলিটি, সেখানে ওয়াকার সাহেবের জেন্টেলিটির সাথে আরও অনেক গ্রেডের। ওয়াকার সাহেবের সামরিক যে যাকে বলা হয় তার যে লিগেছি, তার যে আউটপুট, তার চেয়ে খালেদ মোশাররফের, কর্নেল তাহেরের আউটপুট অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। জেনারেল আবুল মঞ্জুরের আউটপুট অনেক অনেক বেশি। জেনারেল জিয়াউর রহমানের আউটপুট অতুলনীয়। কিন্তু গুজব, শুধুমাত্র এই ক্যান্টনমেন্টের গুজব, সেই গুজবে আমরা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি। আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি, আগামীকাল কী হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে, আমাদের মধ্য থেকে যারা কর্তা ব্যক্তি, তারা যদি হুঁশে ফিরেন এবং তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেই এই দেশ, এই জাতিকে রক্ষা করা সম্ভব। অন্যথায়